মেঘ, ময়ূরীকে যে ডক্টর অ্যাটেন্ড করছেন তার সঙ্গে আমার কথা হয়েছে। ময়ূরীর কন্ডিশন একদম স্টেবল। ওর একটা ছোট্ট ইনজুরি হয়েছে যেটা ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেবার মতন। সুতরাং তোমার যাবার কোনো দরকার নেই। রক্ত দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ব্যাস, তা তো মিটেই গেল। কি মেঘ, শান্তি তো? আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেখবে হয়তো তোমার মা বাবা হসপিটাল থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছেন। কিন্তু তাও ওখানে আমাকে একবার যেতে হবে। কেন? তাও তোমাকে যেতে হবে কেন? এটা কিন্তু সত্যি আমিও বুঝতে পারছি না মেঘ। তুমি কি ডাক্তারদের কথাও বিশ্বাস করবে না? আমি তো বলছি তোমাকে, ডাক্তারদের সাথে আমার এক্ষুনি কথা হলো, ময়ূরী একদম ঠিক আছে। আচ্ছা মা, আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? আমার চোখে না দেখা পর্যন্ত আমার শান্তি হবে না। বুঝতে পারছি, আমি সবটা বুঝতে পারছি। একটা ছোট্ট ব্যাপারকে তুমি খুব বড় করে দেখছো নিজের চোখে। দেখো কি হবে বলো তোকে দেখে? ও তো সেন্সেই আছে মনে হচ্ছে। আমাকে একটা কথা বলো তো, তোমাকে দেখে ও যদি আবার তোমার ওপর অ্যাটাক করে, তোমার ক্ষতি করার চেষ্টা করে, তুমি নিজেকে বাঁচাতে পারবে? তুমি কি ভুলে যাচ্ছ ঠিক দুদিন আগে ও কি করেছিল তোমার সঙ্গে? তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে এটা ময়ূরীর কোনো নতুন চাল নয়? নীল প্লিজ এভাবে অদ্ভুত কথাগুলো আর বলো না। দেখো ওখানে পুলিশ আছে, আর দিদিভাই এখনো পুলিশ কাজটা দিতেই আছে। ও তো ওখান থেকেই ডিরেক্টলি হসপিটালে এসেছে। ও অসুস্থ ছিল বলেই ওখানে নিয়ে এসেছে ওরা তাকে। আর তাছাড়া দিদিভাই হসপিটালে থাকলেও তো পুলিশদের পাহারার মধ্যেই আছে। ওর মাথায় তো এখন ক্ষতি করার কথা আসবে না নিশ্চয়ই। হ্যাঁ, ওই অগাধ বিশ্বাস নিয়ে তুমি বসে থাকো। তোমাকে বুঝিয়ে না কোনো লাভ। আমি যে কথাটা পরিষ্কার বুঝতে পারছি, তুমি সেটা কেন বুঝতে পারছো না? এটা রিস্কি মেঘ। এই ব্যাপারটা এবার বন্ধ করতে হবে। ইউ হ্যাভ টু স্টপ ইট। নীল, মাথা ঠান্ডা কর। আর মেঘ শোনো, নীল যে কারণে ভয় পাচ্ছে সে কারণে আমি যে ভয় পাচ্ছি না তা কিন্তু নয়। ডক্টর শীলের সঙ্গে আমার কথা হলো, উনি একটা অদ্ভুত কথা বললেন যে সেলের মধ্যে অকারণে ময়ূরী নাকি একটি মেয়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছে। কারণ বিনা সে তাকে মেরেছে, মেয়েটিও রিটালিয়েট করে তাকে মেরেছে, তাতে ওর একটু ইনজুরি হয়েছে। মানে কথাটা শুনে আমার যা মনে হলো, সেটা মেয়েটির কাছে ময়ূরী তো যেচে মার খেয়েছে। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে সেল থেকে বেরোনোর জন্য ও হয়তো এই কারসাজিটা করেছে। সে কি বৌদি, ও যেচে মার খেয়েছে? এ তো সাংঘাতিক কথা বলছো তুমি। না, এতে অবাক হওয়ার তো কিছু নেই বাবি। এটাই তোর কাছ থেকে এক্সপেক্টেড। আফটার অল অশান্তি করাটাই তো ওর স্বভাব। ওয়ান্ডারফুল মেঘ, তুমি এখনো বুঝতে পারছো না তোমার দিদির আসল মতলবটা কি? দেখো, তুমি যদি এখন এখান থেকে সবকিছু ছেড়ে ছুড়ে ওর কাছে ছুটে চলে যাও না, তাহলে কিন্তু ওর প্ল্যানটাকে সাকসেসফুল করা হবে। ও চায় না তুমি আজকের দিনটা ভালোভাবে কাটাও। বিয়েটা যেভাবে হয়েছে সেভাবে আজকের দিনটাও। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। নীল, তুমি যা বলছো সেটার ব্যাপারে তুমি শিওর? আমি শিওর মেঘ, কিন্তু তুমি কেন শিওর হতে পারছো না এটা আমার বোধগম্য হচ্ছে না। যে মানুষটা তোমাকে মেরে ফেলতে চেয়েছিল বিয়ের মণ্ডপে, তোমাকে মেরে ফেলতে না পেরে সে এখন লকআপে আছে, সে যে সেখানে বসেও তোমার এগেনস্টেই একটার পর একটা প্ল্যান করে যাবে, সেটাই তো স্বাভাবিক। ও বিয়েটা আটকাতে পারেনি, এখন বৌভাতের দিনে অশান্তি করছে। মেঘ, এটা না খুব জলের মতো পরিষ্কার। এটা ময়ূরী খুব ভালো করে জানে যে তুমি যদি জানতে পারো যে ময়ূরী অসুস্থ, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন তুমি ওর কাছে ছুটে যাবে। নিজের বিয়ের অনুষ্ঠান শিখে রেখেও তুমি চলে যাবে, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ও তোমাকে মেরে ফেলতে চেয়েছে। তুমি ওর প্রতি নিজের কর্তব্য করতে দৌড়বে। আই এম ভেরি সরি মেঘ, আমি পুরনো কথা তোমাকে মনে করাতে চাই না, কিন্তু এটা না বলে পারছি না। তোমার দিদি কিন্তু আগেরবারও ঠিক এই জিনিসটাই করেছিল। ও এ বাড়িতে ঢুকে থেকে তোমার সঙ্গে বদমাইশি করেছিল, আর আমাদের ফুলসজ্জার রাতে একেবারে অস্কার উইনিং পারফরমেন্স করে তোমাকে সারা রাত ওর কাছে বসে থাকতে বাধ্য করেছে, শুধুমাত্র নিজের অসুস্থতার ভান করে। এটা কিন্তু নীল ঠিকই বলছে। মেঘ, তুমি প্লিজ আর একটু ভেবে দেখো। হ্যাঁ আমি মানছি এগুলো সব সত্যি। তার মানে তো এই নয় যে ওকে আমি ওর হালে ছেড়ে দেবো, ওর যদি আমাকে দরকার হয় তারপরেও। আচ্ছা ধরো ও যদি আজকে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়ে থাকে, তারপরেও কি ওকে আমি সাহায্য করব? কারণ ও আমার ক্ষতি করতে চেয়েছিল। ওকে আমিও মেরে ফেলবো তিলে তিলে, কারণ ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই তো? তাহলে নীল, ওর আর আমার মধ্যে ডিফারেন্সটা থাকছে কোথায়? তোমার এই ধারণা আমার সম্পর্কে মেঘ, তুমি এটাই ভাবো তো যে একটা মানুষকে আমি চুপচাপ মরে যেতে দেব? তাহলে আমাকে যেতে মানা করার মানেটা কি দাঁড়াচ্ছে? মানা করছি তার কারণ হচ্ছে তুমি যে জন্য যেতে চাইছো সেটা অকারণ। তোমার বাপই তোমাকে যেতে মানা করছে। আচ্ছা বেশ,
আমি খারাপ, এটা আমি মেনে নিচ্ছি। আমার না হয় একটা মানুষ মরে গেলে আমার কিচ্ছু যায় আসে না, এটা তোমার মনে হয়, ঠিক আছে। কিন্তু তোমার বাপি, তিনি কেন তোমাকে যেতে মানা করছেন বলো তো? তাহলে কি তিনিও চান যে ময়ূরীর যা খুশি হয়ে যাক? কেন তুমি বারবার আমাকে সেই ভুল বোঝার আবর্তে ঢুকে যাচ্ছ বলো তো? আর আবার সেই একই কথার ফাঁদে আমরা কেন পড়ছি? আমি কোথায় ভুল বুঝছি সেটা তুমি বলো একবার। মা তো নিজে হসপিটালে ফোন করেছিল, ময়ূরীর যে অ্যাটেন্ডিং ডক্টর তার সঙ্গে মায়ের কথা হয়েছে, সেই ডক্টর মাকে বলেছে যে ময়ূরী স্টেবল। আচ্ছা, আমি মানছি, কিন্তু তাও আমি যদি নিজে চোখে দেখে আসতে চাই ব্যাপারটা, সেখানে ক্ষতি কি নেই? আমি জানি যে তোমরা কেউ বিশ্বাস করতে পারছো না যে দিদিভাই হয়তো সত্যিই অসুস্থ, আমি এটাও মেনে নিলাম যে তোমরা ঠিক, কিন্তু যদি আমি নিজের চোখে একবার দেখে আসলে আমার ভেতর থেকে শান্তি হয়, তাহলে সেটায় ক্ষতি কি? তোমরা কেন আমার জন্য এইটুকু মেনে নিতে পারছো না? মেঘ, তুই বড্ড বেশি ইমোশনাল হয়ে সব কিছু ভাবছো। দেখো, আমি বা আমরা সবাই এখানে যারা যারা আছি, কেউই তোমাকে কিন্তু হার্টলেস হতে বলছি না, কিন্তু তোমার বাবাও যখন তোমাকে একই কথা বলছেন, সেটার তো একটা কারণ আছে। আচ্ছা ঠিক আছে, আমি আঙ্কেলের সঙ্গে কথা বলছি। যদি আমি শিওর যে ময়ূরীর কিচ্ছু হয়নি, সবটাই উন্নত, জাস্ট তোমাকে এখান থেকে টেনে নিয়ে যাবে বলে ও এটা করছে। আর যদি ও সত্যিই অসুস্থ হয়? আর তাছাড়া ও তো অসুস্থ, ওর তো এরকম প্রায় হয়। উফ, আবার সেই এক কথা বলে যাচ্ছে। আমার না আর কথা বলতে ভালো লাগছে না। মা, কাকামণি, তোমরা না কথা বলো, ওকে বোঝাও তোমরা, আমি পারবো না। আচ্ছা বেশ বেশ, নীল নীল একটু শান্ত হ। দেখ, এখন আর অশান্তি, ঝগড়া, ঝামেলা এসব করে কোনো লাভ হবে না। টপিকটাকে একটু চেঞ্জ কর। মেঘ, তোমার টেনশনের কারণটা আমি বুঝতে পারছি। একটা কাজ করা যাক বৌদি, তুমি এক কাজ করো, তুমি মেঘকে নিয়ে রিসেপশনে চলে যাও, ঠিক আছে? আমি বরঞ্চ চট করে একবার হসপিটালটা ঘুরে আসছি। আর মেঘ, ওখানে গিয়ে আমার পক্ষে যদি সম্ভব হয়, আমি চেষ্টা করবো ময়ূরের সঙ্গে তোমাকে একবার কথা বলে দিতে, ঠিক আছে? আর যদি একান্ত সেটা করতে না পারি, তাহলে আমি নিজে ডক্টরের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তাহলে হবে তো, তোমার শান্তি হবে তো? আরে বাবা, তুমি তো অ্যাটলিস্ট আমাকে তো বিশ্বাস করো নাকি? মেঘ, এটাতে অরাজি হয়েও না প্লিজ। বাপি যখন নিজে যাচ্ছে তখন তুমি আর যাওয়ার জেদ করো না। আর একটু তুমি আমাদের কথাটাও ভাবো প্লিজ। দেখো, আজকের এই এত বড় অনুষ্ঠান, এত সাজগোজ, এত আয়োজন, এত হইচই, এই উৎসব, এটা তো শুধু তোমার জন্য, তোমাকে ঘিরেই। সেখানে তুমি যদি এখান থেকে চলে যাও, তাহলে তো অতিথিরাও নানা রকম কথা বলবে। সবাই বলবে যে তুমি কেন এত দেরি করছো, কেন তুমি এখান থেকে হাসপাতালে গেলে, এই সমস্ত কথাগুলো হবে, তাই নয়? দেখো, আমাদের সকলের রিকোয়েস্টে পুলিশ কিন্তু মিডিয়ার নজর থেকে এই পুরো ঘটনাটা আড়াল করে রেখেছে। ময়ূরীদি আসলে কি করেছে এটা কিন্তু লুকিয়ে রাখা হয়েছে, নইলে সিঙ্গার মেঘ রায়ের উপর গুলি চলার খবর কিন্তু এত সহজে চাপা পড়ে থাকতো না। মেঘ, এখন তুমি ওখানে যাবে, এখানকার অতিথিরা প্রশ্ন করবে, ওখানে হাসপাতালের লোকজন তোমাকে এই অবস্থায় দেখবে, এই পুরো বিষয়টা কিন্তু রাষ্ট্র হবে, কিচ্ছু সিক্রেট থাকবে না। আঙ্কেল আন্টিকেও একটা অযথা কেয়সের মধ্যে পড়তে হবে। সবকিছু কিভাবে সামলাবো বলো তুমি? দেখো, এই পুরো বিষয়টা এবার তুমি ভাবো, একটু ভেবে ঠান্ডা মাথায় তুমি নিজে ডিসিশন নাও, কেমন? সিস্টার, পেশেন্টের কি কন্ডিশন? নাথিং অ্যাবনর্মাল স্যার, সব তো ঠিকই আছে, শুধু শ্বাসকষ্টটা একটু আছে। মনিটরে কিন্তু অক্সিজেন লেভেল নর্মাল দেখাচ্ছে। প্রেশারটা একটু হাইয়ের দিকে আছে। হ্যাঁ, এটা এক্সাইটমেন্ট থেকেও হতে পারে। হ্যাঁ স্যার, তাছাড়া এই পেশেন্টের তো প্রেশার বরাবরই হাই হয়ে থাকে। হ্যাঁ, আপনি ওনার অসুস্থতাটা জেনেছেন তো, মানে কেস হিস্ট্রি স্টাডি করেছেন আশা করি। হ্যাঁ স্যার। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে উনি এখন পুলিশ কাস্টডিতে আছেন। ইনফ্যাক্ট ওনার সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল বলে এই নার্সিংহোমে আনা হয়েছে, না হলে আসামিদের যে হসপিটালে ট্রিটমেন্ট করানো হয় সেখানেই রাখা হতো। এনিওয়ে, আমাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। ওকে স্যার। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওনার যে ধরনের অসুস্থতা সেটা কিন্তু যে কোনো মুহূর্তে রিল্যাপস করতে পারে। বিশেষত একটা মেন্টাল এক্সজর্শন হয়েছে। আপনি নজর রাখুন, দরকারে আমাকে কল করবেন। ওনার বাড়ির লোককে ইনফর্ম করা হয়েছে, ওনারা এখানেই আছেন। বাড়ির লোক অ্যালাউড স্যার? হ্যাঁ, আপাতত দরকার নেই, তবে বাড়াবাড়ি হলে ঠিক আছে, দেখা যাক। উফ, ভাইটালস গুলো সব ঠিক কেন দেখাচ্ছে আমার এখন? এটা যদি আমাকে ছেড়ে দেয় তাহলে তো মেঘের পোয়া বড়, আর আমি আবার জেলে। কিন্তু মেঘ কই? ও এখনো আসেনি। আমার ভাইটালস যতই ঠিক দেখাক, মেঘের সামনে যদি আমি নাটক করতে পারি ঠিক করে, তাহলে মেঘ কিন্তু এখানেই আটকে যাবে। কিন্তু আসবে কি ও? সবাই যদি খবর দেয় যে আমি ঠিক আছি, নীল তোকে আসতে দেবে না, তাহলে
আমার এত কিছু করে হসপিটালে আসাটা বৃথা যাবে? আমাকে এখন যে করেই হোক অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে। ভাবি মাকে কনভিন্স করতে হবে, মেঘকে কনভিন্স করতে হবে, নালে আমার চলবেই না। ম্যাডাম আপনি ঠিক আছেন? ঠিক আছেন ম্যাডাম আপনি? ম্যাডাম ম্যাডাম দেখুন তো এখন ঠিক লাগছে কিনা। মেঘ চলো, আর তুমি ভেবো না, চিন্তা করো না, চলো আমরা যাই। আই ভাস্কর, কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন এখনো? তুমি যাও, এগো হাসপাতালে যাও। হ্যাঁ বৌদি আমি যাই। তুমি কোনো টেনশন করো না, ওখানে যিনি ডক্টর থাকবেন তার সঙ্গে আমি মেঘের কথা বলবো। হ্যাঁ সেটাই ভালো, আর আমাকে ফোন করো, ভুলে যেও না। হ্যাঁ বৌদি, হ্যাঁ হ্যাঁ ওকে। চলো মেঘ, আমি এগোই তাহলে, এসো। এই দাদাভাই তুই কেন দাঁড়িয়ে আছিস? চল না এখন, আর এই মান অভিমানের পালাটা করিস না কিন্তু তোরা, আয় চল। কি হলো বাপি? মেঘ, মেঘ মা, মা কি হয়েছে মা? ওনাকে আসতে দেখে আমি ফিরে এলাম, উনি হসপিটাল থেকে আসছেন। ও মা, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? দিদিভাই কেমন আছে? আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওর যখন শরীর খারাপ করতো না, তখন যেরকম বড় বড় শ্বাস ফেলতো, ঠিক সেই রকম করছে। আমার খুব ভয় করছে। ঠিক আছে, তুমি এভাবে কেঁদো না, দিদিভাই ঠিক হয়ে যাবে, এভাবে কেঁদো না মা প্লিজ। না, ডাক্তার কি বলছেন? জানি না দিদি, ওনাদের কথা আমি কিছু বুঝতে পারছি না। কিরকম যেন মনে হচ্ছে ওনারা কিছু চেপে যাচ্ছেন, কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। কিন্তু মা, ও মা, বাপি যে আমায় বললো দিদিভাই ঠিক আছে, বললো কিছু ভাবার দরকার নেই তাহলে? আমাকেও তো তাই বলেছে মেঘ, কিন্তু মেয়েটা ওরকম ছটপট করছে মেঘ। আমার মনে হয় ব্লাড দেওয়ার দরকার আছে, কিন্তু কেউ কিছু আমাকে বলছে না। আপনি এটা কি বলছেন? একজন পেশেন্ট হসপিটালে রয়েছে, তার যদি ব্লাডের দরকার পড়ে সেটা কেউ বলছে না? আচ্ছা কেন বলবে না বলুন তো? তুমি ওকে দেখলে বুঝতে পারতেনি, ও আপনের মতো হাঁপাচ্ছে, শ্বাস নিতে পারছে না। ওর বাবা ওর ওপর রেগে আছে, আমিও খুব রেগে আছি নীল। আমি ওকে কোনোদিন মাফ করতে পারবো না, কিন্তু নীল ও তো আমারই মেয়ে, আমারই তো সন্তান, বলো। আমি ওর কষ্ট আর দেখতে পাচ্ছি না। আমি কিন্তু ওর ডক্টরের সঙ্গে কথা বলেছি মধুমিতা, ময়ূরীর যা কন্ডিশন তাতে খুব ভয় পাওয়ার কিছু নেই, একটু কেয়ারে রাখতে হবে, তাই জন্য ওরা হসপিটালে রেখেছে, ব্যাস এইটুকুই। না দিদি, না দিদি, কেউ সত্যি কথা বলছে না আমাকে, কেউ না। সকলে মিলে ওকে অপরাধের শাস্তি দিচ্ছে, কিন্তু তাই বলে আমার মেয়েটা যদি মরে যায়, মেঘ দিদিভাই যদি মরে যায়, আমি কি করবো মেঘ, আমি কি করবো? তোর কাছে ছুটে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না মেঘ দিদিভাইকে বাঁচা, মেঘ দিদিভাইকে বাঁচা মেঘ। ও মা, তুমি এরকম করো না মা, একটু শান্ত হও প্লিজ, এভাবে কেঁদো না। দেখো আমি থাকতে দিদিভাইয়ের কিচ্ছু হবে না, দরকার হলে আমি এক্ষুনি যাবো দিদিভাইয়ের কাছে। যাবি তুমি? আমি আজকের দিনে তোকে বিরক্ত করতে চাইনি, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না মেঘ। ও মা, আমাকে তুই ক্ষমা করে দে। ও মা, তুমি জানো আমি বড়দের মুখে এরকম কথা শুনতে পারি না, আমার কষ্ট হয়। প্লিজ মা, শান্ত হও প্লিজ। আর তুমি যে এখানে ভাবে চলে এলে, বাপিকে ওখানে একা? বাপি ওখানে ডাক্তার আর পুলিশের সঙ্গে কথা বলছে, আমি যে এখানে এসেছি বাপি খেয়াল করেনি। আমি না কিছু বুঝতে পারছি না, ডক্টর বলছেন শিজ ওকে, আর আপনি বলছেন ওকে নয়। মানে মেঘ গেলে ওখানে কি হবে? মেঘ গিয়ে কি করবে? ব্লাড না লাগলেও ব্লাড দেবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তুই শান্ত হ। আরে না শান্ত হওয়ার ব্যাপার নয়, তোমরা তো ডাক্তার, তোমরাই বলো না আমি কিছু ভুল বলছি। এনাফ অফ ইট। আর কেউ কিচ্ছু বলবে না, আর বললেও আমি শুনবো না। মা তুমি চলো তো, আমি এক্ষুনি যাবো দিদিভাইয়ের কাছে, চলো। নীল প্লিজ তুমি রেগে যেও না, আমি আসার সময় মেয়েটাকে ওইভাবে শ্বাস নিতে দেখেছি, একমাত্র রক্তের দরকার পড়লেই ওরকম হয়। আমি এতগুলো বছর ধরে ওকে দেখছি তো আমি জানি। একটু শান্ত হও না মা প্লিজ। মা আমায় মাফ করবেন প্লিজ। ওখানে কিছু একটা সমস্যা চলছে, আমাকে একটু যেতেই হবে।
নাহলে আমি বুঝতে পারছি না ওখানে কি চলছে। আমাকে একটু সময় দিন আপনারা প্লিজ। আমি 1 ঘন্টার মধ্যে এখানে আবার চলে আসবো। হসপিটাল তো বেশি দূরে নয়, যদি ব্লাড দিতেও হয় আমি 1 ঘন্টার মধ্যে দিয়ে সব মিটিয়ে চলে আসবো। আমার একটু দেখে নিতে দিন সবটা প্লিজ। তাছাড়া 1 ইউনিট ব্লাড দিতে কতটুকুই বা সময় লাগবে? কিন্তু মেঘ, তুমি আজকে ব্লাড দেবে কি করে? সকালবেলায় তো তোমার মাথা ঘুরছিল, তোমার শরীর দুর্বল রয়েছে। মাথা সকালবেলা ঘুরছিল নীল, সেটা তো যে কোনো কারণেই হতে পারে। তার মানে তো এই নয় যে প্রয়োজন হলে আমি ব্লাড দিতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, ও যাক, ও ঘুরে আসুক, ওর দিকটাও তো আমাদের ভেবে দেখতে হবে। আর এরকম একটা মানসিক টানা পড়ে নিয়ে ওখানে রিসেপশনের জায়গায় গিয়েও শান্তিতে থাকতে পারবে না। মধুমিতা যখন নিজে এসেছে, ও যাক, ঘুরে আসুক। আমি জানি আমি আপনাদের খুব বিব্রত করছি, কিন্তু বিশ্বাস করুন এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। নীল, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। মেয়েকে একটু সময়ের জন্য আমার সঙ্গে ছেড়ে দাও প্লিজ। বেশ ঠিক আছে, তাহলে আমি যাবো ওর সঙ্গে। আর আমি তো যাচ্ছি, তুই রিসেপশনটা অ্যাটেন্ড কর। না না, আমি ওই ময়ূরীকে বিশ্বাস করি না, আমি মেঘের সঙ্গে থাকবো। সেটার দরকার নেই নীল, আমি একাই যেতে পারবো। আরে সব দরকার অদরকার যদি তুমি বুঝে যাও না, তাহলে অসুবিধা আছে। ঠিক আছে, তুমি যদি আমার সঙ্গে না যেতে চাও তাহলে আমি আলাদা যাবো। উফ, তোদের দুটোকে নিয়ে আমি যে কি করি, মানে অদ্ভুত তো। আমাকে বলছো কেন? ওকেও বলো। আচ্ছা, আমি গেলে সমস্যাটা কোথায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা ভাস্কর, তুমি আর ও দুজনে একসাথেই যাবে, ঠিক আছে? আর ওর মাথা ঘাটার ওষুধটা নিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মেঘ, সাবধানে। হ্যাঁ মা, থ্যাংক ইউ। চিন্তা করো না, ঠিক থাকবে সব। এসো। এখানেও তো নেই দেখছি। ফোনটা কেন ধরছে না মধুমিতা? বেঁচে যাচ্ছে না বলে কোথায় গেল? এই কোন দিকটা সামলাবো না কিছু বুঝতে পারছি না। মেঘ যদি আবার ফোন করে মাকে চায়, কি বলবো? সে না যা হয় বলা যাবে, কিন্তু মেঘ যেন কোনোভাবে এখানে না আসে। ময়ূরীর মতলব আমার ভালো ঠেকছে না। ও ইচ্ছে করে এসব করছে। হসপিটালের বেডে শুয়েও কি মেঘের কোনো ক্ষতি করার প্ল্যান করছে ও? বাপি, তুমি ওকে নিয়ে এলে? হ্যাঁ, আমি নিয়ে এসেছি কারণ আমি জানি অনিন্দ ময়ূরীর কখন ব্লাড লাগবে আর কখন লাগবে না। তুমি আমার কথা শুনছিলে না, আমার কথা একটু বোঝার চেষ্টা করছিলে না। আজকে যদি ময়ূরীর কিছু হয়ে যায়, কে বাঁচাবে ওকে মেঘ ছাড়া? আশ্চর্য, ডাক্তার বলছে যে ব্লাড লাগবে না, তুমি জোর করে ওর শরীর থেকে ব্লাড নিয়ে ওকে দেবে? কি পাগলামি করছো? কি ধরনের পাগলামি এটা? ওদের বাড়িতে এত লোকজন, একটা অনুষ্ঠান, সেখান থেকে অকারণে এম্বারেস করছো কেন? আমি জানতাম ময়ূরীর এখানে কোনো দরকার নেই মেঘকে। চুপ কর, আমরা তো এসে পড়েছি, দেখাই যাক না। দাদা, আপনি একদম এম্বারাসড হবেন না। দেখুন, ময়ূরী যাই করে থাকুক না কেন, ওর এরকম অবস্থা হয়েছে শুনলে আমরাও তো অনুষ্ঠানটা এনজয় করতে পারতাম না, তাই না? আর সেকেন্ডলি তুমি মাকে ভেবে বকছো কেন বলো তো? আমি তো তোমাকে ফোনেই বললাম যে আমি আসছি, তখন তো মা ওখানে পৌঁছয়ও নি। অকারণে নয়, আমি এতবার ওকে বুঝিয়েছি, তারপরেও তোমার ওখানে গিয়ে তোমাকে টেনে নিয়ে এসছে। এদিকে আমি চিন্তা করছি যে কোথায় গেল। বুঝবে না, তুমি কোনোদিনও আমাকে বুঝবে না। মায়ের চিন্তার জায়গাটাই তুমি ধরতে পারবে না। মধুমিতা, তুমি চুপ করো। চিন্তাটা তোমার একার নয়, আমারও হয় চিন্তা। এই যে ময়ূরীর কথায় মেঘকে টেনে আনলে, ও সিকিউরিটির কথাটা ভেবে দেখেছো? ময়ূরী সেলে বসে অন্য আসামিদের অ্যাটাক করছে, মেঘের ওপর কি করতে পারে না পারে তুমি জানো? অনিন্দ হাসপাতালের বেডে শুয়ে মেয়েটা শ্বাসকষ্টে ভুগছে, আর এর মধ্যে তুমি বলছো ও মেঘের ক্ষতি করবে? কি করে করবে? কি করে সম্ভব সেটা? অসম্ভব নয়, ময়ূরীর পক্ষে কিচ্ছু অসম্ভব নয়। বোনের বিয়ের আসরে যে বোনকে গুলি করতে পারে, তার পক্ষে। চুপ করো অনিন্দ, তোমার চুপ করো। আজকে সেই অপরাধের শাস্তি তো পাচ্ছে, কেন আবার এসব কথা তুলছো? আগে আমার মেয়েটাকে সুস্থ হতে দাও, তারপর যা খুশি হয় বলো। ওর যাবজ্জীবন হোক, তা না হলে দূরে কোথাও পাঠিয়ে দাও আমার মেয়েটাকে। অন্তত আমার মেয়েটা বেঁচে থাকুক অনিন্দ। ও মা, তুমি আবার কাঁদছো কেন বলো তো? আর মা বাপি, তোমরা প্লিজ ঝগড়া করো না। আর বাপি, তুমি বলো তো, মা যদি তোমাকে বলে যেত, তুমি কি কখনো মাকে যেতে দিতে? না আমাকে সবটা ক্লিয়ারলি বলতে দিতে? কিছুই তো করতে দিতে না। আরে বাবা, দিদিভাইয়ের একটা মেডিকেল সিচুয়েশন তৈরি হয়েছে, তার জন্য আমিও টেনশন করবো, মাও টেনশন করবে, সেটা খুব স্বাভাবিক। বিশ্বাস কর মেঘ, আমি নিরুপায় হয়ে তোকে ডেকেছি বাবা।
তুই দিদিভাইকে দেখলে বুঝতে পারবি ওর অবস্থা একদম ভালো না। একদম ঠিক করেছো। আমি কি করতাম বল, কি করতাম? না না, ঠিকই করেছো। আর আমি তো জানি দিদিভাই ব্লাড লস হলে কি 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 ক্রাইসিস তৈরি হয় ওর শরীরে, আমি তো জানি। এই এই ভয়, তোমাদের এই ভয়টাই কিন্তু ওর অস্ত্র। ঠিক যেটা ময়ূরী চেয়েছে সেটা সবাই মিলে তোমরা ঘটিয়ে দিলে। ও চেয়েছিল মেঘের রিসেপশনে একটা ঝামেলা পাকাতে, সেটা ও পাকাতে না পারলেও পেকে গেল। আচ্ছা মেঘ, তুমি যে এখানে চলে এলে, তুমি এখন কি করবে বলে তোমার মনে হয়? তুমি ডাক্তারকে গিয়ে বলবে যে আপনি ভুল করছেন, ওকে ব্লাড দিন, আমার শরীর থেকে ব্লাড নিয়ে ওকে দিন? এতটা থটলেস কি করে হলে? আমি তোমাকে বললাম যে এভরিথিং ইজ ফাইন, তুমি বিশ্বাস করতে পারলে না আমাকে? আর নীল, তুমি তো বুদ্ধিমান ছেলে, তুমি বুঝতে পারোনি যেটা ময়ূরীর একটা চাল হতে পারে? আঙ্কেল, মেঘকে আমরা সকলেই বুঝিয়েছিলাম, কিন্তু ও আমাদের কোনো কথাই শোনেনি। মা তো ডক্টরের সাথে কথাও বলেছিল ফোনে, উনি বলেছিলেন কোনো দরকার হলে উনি অবশ্যই আমাদেরকে জানাবেন। দাদা, সত্যি কথা বলতে কি, ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না এখানকার সিচুয়েশনটা অ্যাসেস করা। তাছাড়া মেঘের পক্ষেও দিদিভাইকে একবার নিজে চোখে দেখাটা জরুরি ছিল। আর আমি এসেছি, আমি এখানকার ডক্টরের সঙ্গে একবার কথা বলে নেব। শান্তি দেবে না, কিছুতেই শান্তি দেবে না, কারোকে শান্তি দেবে না। ও সকলের ভালো মানুষই সুযোগ নিচ্ছে, এটা তোমরা কেন বুঝতে পারছো না? মেঘ, তুই অন্তত আমাকে বিশ্বাস করলে ভালো করতিস। কিন্তু বাপি, হসপিটাল থেকে তো আমায় কল করা হয়েছিল, সেটা নিশ্চয়ই এমনি এমনি করা হয়নি। আমাকে যখন কল করা হয়েই ছিল, তখন আমার কি উচিত না ওদের সঙ্গে একবার কন্ট্যাক্ট করে কথা বলে নেওয়া? ওরা হয়তো তোমাদের সবটা বলেনি, আমি ব্লাড ডোনার তাই আমাকেই জানিয়েছে। আমি একবার এখানকার ডক্টরের সঙ্গে কথা বলতে চাই। ওই তো ময়ূরী কেমন আছে? ডক্টর এসে দেখে গেছে, এমনি সব নর্মাল, বাট ব্রিদিং প্রবলেমটা আছে। কয়েকটা টেস্ট করা হয়েছে, সেগুলোর রিপোর্ট আসা অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। আচ্ছা, আমি নিজে একজন ডক্টর, ভাস্কর গাঙ্গুলি। হ্যাঁ বলুন, কি জানতে চান? ময়ূরীর অক্সিজেন স্যাচুরেশন লেভেল এখন কত? ওঠানামা করছে, আমরা ঝুঁকি না নিয়ে ওনাকে অক্সিজেন সাপোর্টেই রেখেছি। আর প্রেশার? প্রেশারটা একটু ফ্লাকচুয়েট করছিল, এখন যদিও হাইয়ের দিকে আছে বাট স্টেবল। আপনি তো বোন মেঘ রায়। হ্যাঁ, পেশেন্ট অনেকবার খোঁজ করেছে আপনি এসেছেন কিনা। আপনার সাথে ওর নাকি কী সব কথা আছে, আপনি কি একবার দেখা করবেন ওর সাথে?